কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে বিধ্বস্ত টিনশেড ঘরের চাল দেয়াল, 5 জনের মরদেহ উদ্ধার, স্বজন সহকর্মীদের আর্তনাদ। হামের প্রাদুর্ভাব সারা দেশে, আরো 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকতে দেখা দেওয়া হবে ভিটামিনে। 6টার সময় আইসি, এই পর্যন্ত আইসি, এখনো কতক্ষণ লাগবে জানি না। লাইন পাচ্ছে না, এক পাশে জোর করে ঢুকে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ছুটির দিনেও পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো না পাওয়ার অভিযোগ। মিয়ানমারে তেল পাচারের সময় আটক 12, দ্বিগুণ সরবরাহেও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই জানালেন আইনমন্ত্রী। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে টিনশেড ঘরের চাল দেয়াল। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে অন্তত 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় থামছে না স্বজন সহকর্মীদের আর্তনাদ। 7টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর 1টা হঠাৎই কারখানার ভেতরে আগুন। কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সহযোগিতা করেন স্থানীয়রাও। আমার বাড়ির রিজার্ভ ট্যাঙ্কি আমি তালা খুলে দেওয়ার পরে ওইখান পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। ওইখানে কাজ করার পর অনেকক্ষণ পরে পানি গেছে পরে বিভিন্ন বাড়ির পানি জোগাড় করে আমরা পানি দিছি। কারখানা তো লাগছে, এখানে আপনার কাজ হয় হলো যে লিকুইড গ্যাস লাইটার বানায় এবং প্লাস্টিকের বহু তাবিজাবি আছে, এই কারণে এখান থেকে আগুনটা লাগছে। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে টিনের চাল ও দেয়াল ধসে পড়ে। গ্যাসের কারখানায় আগুন লাগছে, হ্যাঁ শেষে আমি দৌড়ে আইসি, আগুন লাগছে। মেয়ে তো এরা তো দেখাইলো না, এখন মিটফোর্ট দামও মিটফোর্ট গেলে যদি দেখায়। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। আমি কান্নার চোখ দিয়ে চলে আসছি দেখার জন্য। দেখি যে আগুন ধা করে জ্বলতেছে, ধোঁয়া সব গিরিয়ে লেছে। মাইয়া বাসায় গেছে, যায় কান্দতেছে, কিরে কান্দস কে, এরকম মা আমি জানলা বাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। এটা মালিক পক্ষের গাফিলতি আছে, অবশ্যই আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ। পুলিশ নিহতদের মরদেহ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া করবে বলেও জানায় ফায়ার সার্ভিস। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেরানীগঞ্জের ঘটনাস্থলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, আরে ভাই, পরিস্থিতি দেখতে পাচ্ছি এখনো কিন্তু যে ভয়াবহ আগুন ঘটেছিল, আগুনের ঘটনা এই কেরানীগঞ্জের কদমতলা মোড় এলাকায়, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। চারিদিক থেকে কিন্তু এখনো যে গন্ধগুলো বেরিয়ে আসছে, পোড়া পোড়া গন্ধ এবং কিছুটা ধোঁয়া এখনো আমরা কোথাও থেকে বের হয়ে দেখতে পাচ্ছি। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ঘোষণাটি সর্বশেষ দেওয়া হয়েছে যে 4:44-এ কিন্তু এখানকার পুরো আগুন পুরোপুরি নির্বাপন করার তাদের প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। আর একটু যদি বলি যে এই আগুনের ঘটনা কিন্তু ঠিক দুপুর 1টা নাগাদ যে খবর পায় ফায়ার সার্ভিস, পরবর্তীতে কিন্তু তাদের যে ইউনিটগুলো এখানে আসে এবং প্রায় 2.5 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। তবে এখানে পানির সংকটের কারণে কিন্তু আগুন নেভানো
নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তবে আমরা দেখেছি যে এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসকে। তবে আসলে এই কারখানাটিতে যখন আগুন লাগে তখন কিন্তু কারখানার ভেতরে কাজ করছিলেন অনেক কর্মী। তো সেখানে আগুন লাগার পরপর অনেকেই বেরিয়ে যেতে পারলেও বেশ কয়েকজন কিন্তু বের হয়ে যেতে পারেননি। সে কারণেই আমরা দেখেছি যে আর বিশেষ করে গ্যাস লাইটের যে কারখানা, গ্যাস সিলিন্ডার এখানে ছিল, দাহ্য পদার্থগুলো ছিল, বিশেষ করে গ্যাস লাইটের কাঁচামাল, যে প্লাস্টিকের কাঁচামালগুলো ছিল সব কিছু কিন্তু দাহ্য পদার্থ। সে কারণেই অল্প সময়ের মধ্যে কিন্তু এই আগুন ভয়াবহ আকার ধারণ করে, আর সে কারণে কিন্তু ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়। তো পরবর্তীতে আসলে বেশিরভাগ কর্মীরা, এখানকার শ্রমিকরা বের হয়ে আসতে পারলেও বেশ কয়েকজন আটকা পড়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিকেল 4টা নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে 2:30টার দিকে। পরবর্তীতে উদ্ধার কাজ করার পরে আমরা দেখেছি 4টার দিকে কিন্তু আনুমানিক যে এই ভেতর থেকে মরদেহ বের করা শুরু হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে একে একে 5টি মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তারও কিছুক্ষণ পর পর্যন্ত আমরা দেখেছি ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছিল। তবে এই যে আগুনে আসলে পুড়ে যাওয়ায় মরদেহগুলো কিন্তু তখন পর্যন্ত আমরা শনাক্ত হতে দেখিনি এবং এখন পর্যন্ত আসলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ঘটনাটি জানানো হচ্ছিল, তখন পর্যন্ত কিন্তু আসলে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে এই 5টি মরদেহকে কিন্তু এখান থেকে উদ্ধার করে এই খুব কাছেই যে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ড সেখানে কিন্তু পাঠানো হয়েছে। তো এই মরদেহগুলো যখন এখান থেকে উদ্ধার করা হয় বেশ হৃদয় বিদারক একটি পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আর এছাড়া যদি একটু বলি যে ফায়ার সার্ভিসের যিনি এখানে কর্মকর্তা ছিলেন সালেউদ্দিন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেটি পর্যাপ্ত ছিল না। আর এর আগেও আমরা স্থানীয় বরাতে যে তথ্য পেয়েছি, এর আগেও দুবার কিন্তু এখানে আগুনের ঘটনা ঘটেছিল, তারপরও কিন্তু এখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা, এই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে। তো পরবর্তী আসলে কোনো তথ্য থাকলে সেটি কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কেরানীগঞ্জের এই যে গ্যাস লাইটারের আগুনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত কেরানীগঞ্জে। সারা দেশে হামের উপসর্গের সঙ্গে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু। কুষ্টিয়ায় মারা গেছে 1 শিশু। আশঙ্কাজনক হারে বাড়ছে হামের আক্রমণ। প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর তালিকা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 3 শিশু। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মারা গেল 38 শিশু। বর্তমানে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 149 জন। এই যে সংক্রমণ, সেটি গ্রাফটা বাড়তির দিকে রয়েছে, এখনো সংক্রমণের হারটা কমে নাই। যে 3 জন মারা গেছে তাদের বয়স যথাক্রমে 2 জনার 5 মাস, 1 জনার 7 মাস। তাদের 2 জনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, 1 জনার বাড়ি নাটোর জেলায়। কুষ্টিয়াতেও বাড়ছে হামে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। গোপালগঞ্জেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার হাসপাতালগুলোতে 27 রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে হাম কর্নার খোলা হয়েছে। সদর হাসপাতালের পাশাপাশি টঙ্গিবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন হামের রোগী ভর্তি হচ্ছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত হাইড্রেশন বা তরল জাতীয় খাবার আমাদের নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকের সাথে অতি দ্রুত পরামর্শ করার জন্য আমাদের পক্ষ থেকে সাজেশন রইল। সারা দেশের মতো রংপুরেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড এবং NICU সহ সব ধরনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালের শিশু বিভাগে 25 জন শিশু নতুন ভর্তি হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অর্থাৎ আগের দিন 12 জন শিশু ভর্তি হয়েছিল এবং এই সংখ্যা গত 24 ঘন্টায় কিন্তু দ্বিগুণের বেশি হয়েছে। আর গত 24 ঘন্টায় 3 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 40 জন। এর ভেতরে 38 জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের।
আর বাকি দুজন বেসরকারি সিডিএম হাসপাতালে মারা গেছে। এই মুহূর্তে ভর্তি রয়েছে 149 শিশু এবং প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে এবং 377 জন এই পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে তারা চিকিৎসা নিয়েছে। শুধু যে শিশুদের মধ্যেই এই সংক্রমণ ছড়াচ্ছে এবং সংক্রমণের যে ঊর্ধ্বমুখিতা সেটি আসলে রাজশাহী অঞ্চলে খুবই চরম, তাই পরিসংখ্যানগুলো ঘাটলেই বোঝা যায়। বলে রাখি যে প্রাপ্তবয়স্কও 4 জন ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে এবং 3 জন চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছে। এই মুহূর্তে 4 জন এই হাসপাতালে ভর্তি রয়েছে। জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে আরও ঊর্ধ্বতনরা কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করছেন, নিয়মিত তদারকি করছেন এবং তারা হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে এবং হাম কেন্দ্রিক যে চিকিৎসা ব্যবস্থা সেটিও তারা পর্যবেক্ষণ করছেন। আইসিইউ এর যে সক্ষমতা ছিল সেই সক্ষমতাও কিন্তু বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে আরও সক্ষমতা বাড়ানো হবে। শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নয়, এই সক্ষমতা কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো সেগুলোকেও বলা রয়েছে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে রিসার্চ ইনস্টিটিউট সেখানেও কিন্তু 10টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। বলে রাখি আগামীকাল থেকে গোদাগাড়ি উপজেলায় টিকাদানের মাধ্যমে হামের এই যে প্রাদুর্ভাব এবং হামের যে সংক্রমণ, এই সংক্রমণ ঠেকাতে সরকারের যে ব্যবস্থা সেইটি শুরু হচ্ছে গোদাগাড়ি উপজেলা থেকে এবং 64টি স্থানে এই টিকা দেওয়া হবে এবং এখন পর্যন্ত যে ধরনের অবস্থা রয়েছে রাজশাহী অঞ্চলে সেটি আসলে কোনো সুখকর নয় এবং এটি আসলে একটি ভয়াবহ তথ্য যে প্রতিদিনই আসলে রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে যাচ্ছে এবং ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন এই যে সংক্রমণ এবং এই যে শত শত শিশু তারা এখানে আসছে, ভর্তি হচ্ছে, তাদের অভিভাবক থেকে শুরু করে সবাইকে সচেতন করা থেকে শুরু করে বা সংক্রমিত শিশুর পাশে যাতে আরেক শিশু না আসে সেই ব্যাপারেও আসলে সচেতনতা তৈরির চেষ্টা চলছে। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 25 জন নতুন শিশু ভর্তি হয়েছে আর 3 জন মারা গেছে। সর্বশেষ তথ্য এতটুকু ছিল রাজশাহী থেকে আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেলে। জ্বালানি সংকটের খবর। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে এমন আশ্বাসের পরও সারা দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবিলায় জ্বালানি তেল বিক্রিতে রাখা হচ্ছে কঠোর নজরদারি, এমনটাই বলছে প্রশাসন। তপ্ত রোদেও পাম্পের সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের লম্বা লাইন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে মাসখানেক ধরে ভুগছে দেশবাসী। জেলায় জেলায় ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দুর্ভোগের চিত্র। নড়াইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেল নেয়ার জন্য। বন্ধের দিন আমরা আসছি, আইসে যে 6টার সময় আইসি, এই পর্যন্ত আইসি, এখনো কতক্ষণ লাগবে জানি না। মজুত করার কারণে এই সংকট, এটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ঠাকুরগাঁয়ে জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তিতে যানবাহন চালকেরা। দীর্ঘ অপেক্ষার পরও তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকেই। পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে চাঁদপুরের বেশ কয়েকটি তেলের পাম্প পরিদর্শন করেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। গাড়ি চেক করবে তেল আছে কিনা, তেল এবং তার কাগজ আছে কিনা। কাগজ যদি না থাকে পুলিশ মামলা করবে, আর যদি কাগজ না ঠিক থাকে তাকে যদি 2 লিটারের নিচে হয় তাহলে তেল দিবে তাকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রাহকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেল দেওয়ার আশ্বাস দিলে আধা ঘন্টা পর সড়ক ছেড়ে দেয় বাইক চালকেরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল সহ 12 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড, যাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও রয়েছে। নজরদারি এড়াতে মাছ ধরার ট্রলারে করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে জ্বালানি তেল পাচার করছিল চক্রটি। গভীর সাগরে মাছ ধরার কথা বলে ভাড়া নেওয়া হয়েছিল ফিশিং ট্রলারটি। দৈনিক 3000 টাকা করে দেওয়ার কথা ছিল জেলেদের, সঙ্গে ছিল বেশ কয়েকজন রোহিঙ্গারাও। শুক্রবার নগরীর ফিশারিঘাট থেকে বেশ কয়েকটি জ্বালানি তেলের ড্রাম ট্রলারে উঠিয়ে তা এক জায়গায় পৌঁছে দেওয়ার কথা জানানো হয় জেলেদের। ডিজেল এগুলা পার্টি কার সাথে ভাড়া দিচ্ছে আমি আর বলতে পারি না। আমাকে বলছে তুমি ওখানে যাও, আমাকে বলতেছে যে মাছ মারার জন্য ডাকতেছে। আমরা ফিশারিঘাট থেকে আসতেছি,
আর ওই মাইমা থেকে তেল নিষাদে এগুলো আমি জানি না। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট বহির্নঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই সময় সন্দেহজনক একটি বোর্ডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় 6,24,000 টাকার 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ অর্থ, বোটসহ 12 জনকে আটক করা হয়। এর মধ্যে 8 জন রোহিঙ্গা রয়েছে। বোটটি ব্যবহার করে 2 শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল বলে স্বীকার করে আটককৃতরা। পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে 2 এপ্রিল চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সদরঘাট এলাকায় একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা 37,000 লিটার জব্দ করা হয়। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেও গতিশীল আমদানি রপ্তানি, কার্গো পণ্য, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি। মার্চেই রাজস্ব আদায় 6,750 কোটি টাকা। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। যারা এই যে ওয়াকআউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আজকে আপনাদের কষ্ট, আমাদের সকলের কষ্টের অর্জিত যে গণতন্ত্র, এটা যেন ফ্যাসিস্ট যাদের কারণে আমরা পিছিয়ে গেছি, যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে এই দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে একের পর এক শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও সংবিধান সংস্কারের জন্য সংসদের ভেতরের পাশাপাশি বাইরেও সংগ্রাম চলবে জামাতে ইসলামী, এমনটাই বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। গাইবান্ধায় দলীয় দায়িত্বশীল সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সংসদে বক্তব্যের মাধ্যমে সিদ্ধান্তের প্রেক্ষিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলে আলহামদুলিল্লাহ, কিন্তু যেহেতু আমরা বিরোধী দল, আমরা সংসদও ভূমিকা রাখবো, সংসদের বাহিরও ভূমিকা রাখবো। কিন্তু সরকার যদি আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যায়, সরকারের বাস্তবায়ন পদ্ধতির আলোকে আমাদের কর্মসূচি নির্ণয় হবে। আমরা সংসদের ভিতরেও থাকবো, বাহিরেও থাকবো। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বাহরাইনে নিহত SM তারেক আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 1 মাসের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। তারেক আলী দীর্ঘ 27 বছর বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির রাজধানী মানামার কাছে ড্রাইডক নামে একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। গত 2 মার্চ সকালে বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক আলী।
নিহতের 1 মাস পর সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় মরদেহ দেশে আসে। এরপর ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। শনিবার সকালে নগরীর ঈদগাঁও ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদের কবরস্থানে দাফন করা হয় তারেক আলীর মরদেহ। এখানে অনেক কষ্ট হচ্ছে লাস্টটা বাংলাদেশে আনতে। সরকার এই পরিবারের প্রতি দেখবে, এটা একটা তাদের কমিটমেন্ট করছে। তারেকের একমাত্র কন্যা সন্তান তাসনিম তামান্নার পড়াশোনা ও দায়িত্বের পাশাপাশি পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেছেন জনপ্রতিনিধিরা। আমি কথা বলে জেনেছি বাচ্চা ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, ওর পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার আর কোনো চিন্তা করতে হবে না। আমরা ওই পরিবারের পাশে আছি এবং আমি তো ওই পরিবারের পাশে থাকব। তারেক আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। 1.5 বছর আগে ছুটিতে সর্বশেষ দেশে এসেছিলেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। ঈদের ছুটিতে চাঙ্গা রাঙামাটি পর্যটন খাত। হোটেল মোটেল রিসোর্ট হাউস বোট ছিল শতভাগ বুকিং। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আগমন, বাণিজ্য ছাড়িয়েছে শত কোটি টাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠলেও এখনও আমদানি রপ্তানি বাণিজ্যের গতি ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে 2025-26 অর্থ বছরের 9 মাসে 3000-এর বেশি জাহাজে আসা 26 লাখ কন্টেইনারের পাশাপাশি 10 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। এই সময়ে এককভাবে 58,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পুরো মার্চ মাস জুড়ে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট, হরমুজ প্রণালী সহ আশপাশের অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। পণ্য এবং জ্বালানিবাহী কয়েক হাজার জাহাজ আটকা পড়ায় এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি অনেকটা উত্তাল। তবে বৈশ্বিক এই সংকটের মাঝেও 10 কোটি 42 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে 7.39%, 25,74,000 কন্টেনারে 4.75% এবং 3,230টি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 5.62% প্রবৃদ্ধির দাবি বন্দরের। চট্টগ্রাম বন্দরে যে ভেসেল টার্নারাউন্ড টাইম সেটা কমাতে পেরেছি এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমরা জিরো ওয়েটিং টাইম মেনটেন করতে পারছি। যুদ্ধের কারণে মার্চ মাসে আমদানির পরিমাণ কিছুটা কমলো। উচ্চ শুল্ক হারের জ্বালানি তেল, ক্যাপিটাল মেশিনারিজ এবং খাদ্যপণ্য আমদানি থেকে রাজস্ব আয়ের ধারা ধরে রাখতে পেরেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বছরের যে বাকি যে সময়টা আছে আমরা আশা করি জুনে আমাদের অনেক বেশি রাজস্ব আসবে। এক্ষেত্রে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। যুদ্ধ আক্রান্ত এই মাসে আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়লো, কমেছে রপ্তানি কন্টেনার উঠানামা। জ্বালানি তেলের একটা সংকটের মধ্যে দেশ পড়ে গেছে। এই জ্বালানি তেলের সংকটটাও কিন্তু সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে যুদ্ধ ঝুঁকি বিবেচনায় জাহাজের পাশাপাশি কন্টেনার পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বিদেশি মেইনলাইন শিপিং প্রতিষ্ঠানগুলো। এই বন্দরের কন্টেনার এবং কার্গো উঠানামার পাশাপাশি জাহাজ আসার উপর নির্ভর করে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় ভোরে মহানগরীর আড়ংঘাটা থানার লতার মোড় এলাকার দিদার সর্দার নামে ওই ব্যক্তিকে ঘেরের মাছ চুরির সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে দীর্ঘ সময় আটকে রেখে তাকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় সকাল 9টার দিকে তাকে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিদার সর্দার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বাসিন্দা। গাইবান্ধায় নিজ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গোবিন্দগঞ্জের বগলাগাড়ির পূর্ব দক্ষিণ পাড়া এলাকার নিজ ঘরে গৃহবধূ রজিবা বেগমের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার স্বামীকে। এ ঘটনা তদন্তের মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। দিনাজপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শফিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেন এক নারী।
শুক্রবার রাতে হাকিমপুরের হিলি বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে হাকিমপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড 4 লেনে উন্নীত করেও কমেনি যান চলাচলে ভোগান্তি। সমস্যা সমাধানে নতুন প্রকল্প গ্রহণ করা হলেও 40 ভাগ কাজ করে বন্ধ করে দিয়েছে ঠিকাদারের প্রতিষ্ঠান। দ্রুত কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। আর সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এ পয়েন্ট দিয়ে প্রতিদিন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামের হাজারো যানবাহন চলাচল করে। মহাসড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত এবং ফ্লাইওভার নির্মাণের পরও যান চলাচলে কাঙ্ক্ষিত স্বস্তি আসেনি, বরং অপরিকল্পিত সংযোগ ও ব্যবস্থাপনার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি উন্নয়নে 2022-23 অর্থ বছরে একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পে একটি ইউলুপ ও 2টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল। একই অর্থ বছরে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুনে, অথচ এখন পর্যন্ত মাত্র শেষ হয়েছে 40 ভাগ কাজ। এমনকি গত বছরের এপ্রিল থেকে কাজ পুরোপুরি বন্ধ রেখেছে ঠিকাদার। 3-4 বার গাড়ি চেঞ্জ করানো লাগে, উপকূল আসলে এখানে নামানো লাগে, সিএনজি আসলে নামানো লাগে, এখান থেকে বাস ধরতে হয়। সড়ক বিভাগ জানায় প্রকল্পের নকশা নতুন করে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই আবারও কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ইন্টার ট্রাফিক যে কনফ্লিক্টটা সেটা থাকবে না আমরা আশা করছি, যদি আমরা নির্মাণ কাজটা শেষ করতে পারি। সড়ক বিভাগের তথ্য মতে প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 568 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শেষ হয়েছে 40% কাজ। কর্মকর্তারা বলছেন 800 কোটি টাকা ব্যয়ে প্রায় 3.25 কিলোমিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বন্যার ছোবল থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুর শহরের মেঘনাপাড়ের টিলাবাড়ি থেকে দক্ষিণে রনাগোয়াল এই 3.25 কিলোমিটার এলাকা জুড়ে 19টি প্যাকেজে চলছে বিশাল কর্মযজ্ঞ। ভয়াবহ নদী ভাঙন রোধে এবার নির্মাণ হচ্ছে স্থায়ী বাঁধ। এতে দারুণ খুশি নদীপাড়ে বাসিন্দারা, তবে তারা চান টেকসই বাঁধ। এখন নদীর কাজ চলতেছে, আশা করি এবার আর ভাঙার কোনো সম্ভাবনা নাই। যদি এই পুরাটা বাঁধ দেওয়া দিত তো আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। এদিকে কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরজমিনে উপস্থিত থেকে ঠিকাদারের কাজগুলো তদারকি করছি, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো যথাযথভাবে করতে পারে, কাজে যাতে কোনো গাফিলতি না থাকে। এই কাজটি বাস্তবায়নের ফলে চাঁদপুর শহর আপনার নদী ভাঙন থেকে রক্ষা পাবে। 2024 সালে শুরু হওয়া এই কাজ শেষ হবে আগামী 2027 সালের জুন মাসে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ময়মনসিংহে 3 সালে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। দুপুরে ময়মনসিংহের 3 সালে এক সভায় এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আরও জানান, অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এমনকি অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা নজরুলের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে চাঙা হয়ে ওঠে রাঙামাটি পর্যটন খাত। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট, হাউসবোটে ছিল শতভাগ বুকিং। ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সবুজ পাহাড়ের বুকে আঁকাবাঁকা সড়ক, অন্য পাশে বিস্তৃত কাপ্তাই হ্রদের জলরাশি। হ্রদের বুকে ছোট ছোট দ্বীপে মনোরম পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট।
প্রকৃতির এমন মোহনীয় রূপের কারণে প্রকৃতিপ্রেমীদের পছন্দ রাঙামাটি। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে লম্বা ছুটিতে এ জেলায় ভ্রমণ করেছেন হাজারো পর্যটক। প্রতিটি স্পটে ছিল উপচে পড়া ভিড়। প্রকৃতি যে এত অপার সৌন্দর্য আমাদের জন্য বাংলাদেশে রেখে দিয়েছে, এটা আসলে আরো ট্যুরিস্টদের আরো বেশি করে আসা উচিত। কাপ্তাই লেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক চাপ ছিল, আমরা রুম দিতে পারি নাই। অতিরিক্ত পর্যটকের কারণে আমাদেরকে তাঁবুতে পর্যন্ত রাখতে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আসায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হয়েছে। 2 লাখের মতো টুরিস্ট রাঙামাটি শহর ঘুরে গিয়েছে। নর্মাল একটা 5,000 টাকা করে খরচ করেন, যেটা হোটেল ভাড়া থাকা, মিনিমাম 100 কোটি টাকার উপরে কিন্তু টার্নওভার হয়েছে এই জায়গাটা। জেলার চেম্বার অব কমার্সের তথ্য মতে রাঙামাটিতে 7,000 মানুষ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। সময় সংবাদ, রাঙামাটি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে বিধ্বস্ত টিনশেড ঘরের চাল, দেয়াল। 5 জনের মরদেহ উদ্ধার, স্বজন সহকর্মীদের আর্তনাদ। হামের প্রাদুর্ভাব সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। 6টার সময় আইসি, এই পর্যন্ত আইসি, এখনো কতক্ষণ লাগবে জানি না। লাইন পাশে এক পাশে জোর করে ঢুকে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ছুটির দিনেও পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো না পাওয়ার অভিযোগ। মিয়ানমারে তেল পাচারের সময় আটক 12, দ্বিগুণ সরবরাহ সামলানো যাচ্ছে না পরিস্থিতি। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।